আমরা শুধু ঘটনা নিয়ে অনুসন্ধান করি, খুঁজতে খুঁজতে ঘটনার পেছনের ঘটনা বের করে আনি। কখনো সামাজিক বৈষম্য, কখনো অমানবিকতা, কখনো অপরাধী, কখনো বা অপরাধ আবিষ্কার হয়। কিন্তু মানুষের জীবনী বোধহয় অনুসন্ধানের সবচেয়ে বড় ক্ষেত্র। এটা এমনই এক বড় ক্ষেত্র অনুসন্ধান করে যার উপসংহার টানা সম্ভব নয়। তালাশের এবারের পর্বে আমরা একটা বিরাট জনগোষ্ঠীর ফেলে আসা জীবনের ভেতরের গল্প তুলে আনার চেষ্টা করেছি। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার মনির উদ্দিন, বয়স 55 বছর। ভৌগোলিক রাজনীতির মাঝে পড়ে জীবনের এতগুলো বছর মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো পরিচয় ছিল না তার। মাত্র 2 মাস হলো জীবনের সে সংকট দূর হয়েছে। আসল হিসাবটা 68 বছরের। একটা কঠিন অন্ধকার যুগের দিকে আমরা ছিলাম। যেমন জাহান নামে খাটতো মানুষ, এইরকম জাহান নামে ছিলাম। একজন পরিচয়হীন মানুষ সবার কাছে ঘৃণিত। আমার দাদা পরিচয় ছাড়া মারা গেছেন, আমার বাবাও পরিচয় ছাড়া মারা গেছেন। মনির উদ্দিনের বাবা স্বাভাবিকভাবে মারা যায়নি, নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে। এই মনির উদ্দিন তখন 10 বছরের বালক। 12টার কি 1টার দিকে আমার মিটিং হয়ে গেছিল বিচার সালিশে। তখন বাড়ি আসে আমার মাকে ডাকছে, ভাত দিছি, খাইছি। খাওয়ার পরে আমার গোয়াল ঘর ছিল এই যে লম্বায়। তখন আমার বলছো আমার মাকে যে আমি গোয়াল ঘরে থাকবো, ওখানে আলাদা বিছানা আছে, এক পাশে গরু থাকবে, আমি এক পাশে থাকবো, গরু চলে নিয়ে যাবো। ওই কথা বলে আমার বাবা ঘুমায় গেছে। এই দিক দিয়ে ছোড়া ঢুকাই দিয়েছিল। প্রথম ছোড়াটা বোধহয় মনে হয় এই দিক দিকে দিয়েছিল, এই দিক দিয়ে একটা ছোড়ার দাগ পাওয়া গেছিল, ঢুকাই দিছে। এখানে শুধু আমার বাবা কেন, আরও কতজন মানুষ খুন করছে, শুধু এইটাই ছাড়া আর কিছু না। রাতে ঘুমাইছে আর দিনের বেলা কবরে শোয়া দিছে। কোনো বিচার হয়নি, যেভাবে রাতে ঘুমিয়েছে সেভাবেই কবরে শুইয়ে দেয়া হয়েছে। এই মনির উদ্দিন সেই 37,000 ছিটমহলবাসীর একজন, যাদের কাছে বিচার চাইতে যাওয়াটাই বড় বিড়ম্বনার ছিল। কারণ কোথায় গেলে বিচারের নিশ্চয়তা মিলবে সেটাই জানা ছিল না। এভাবেই কেটেছে 68 বছর। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের শরীফুল ইসলামের বাড়ি এটা। এই বাড়ির মেয়ে সেলিনার বিয়ে হয়েছিল পাটগ্রামেরই ভেতরে থাকা ভারতীয় ছিটমহল ভোটবাড়ির বাসিন্দা রুবেলের সাথে। সেলিনার ভাই সোহেল রানা। বাংলাদেশের মেয়ে কিন্তু বিয়ে হয়েছে সিটে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ সিটে বিয়ে দিয়েছে, অনেকদিন থেকে ঘর সংসার করে খাইছে, ঠিক আছে। প্রায় 12-13 বছর থেকে সংসার করে খাইতেছে। তারপর 2014 সালের 27 সেপ্টেম্বর রাতে শ্বশুর বাড়িতে নিজের ঘরেই খুন হলো সেলিনা। শুরু হলো নতুন সংকট। বাংলাদেশের মেয়ে সেলিনা খুন হলো ভারতীয় ভূখণ্ডে। ভৌগোলিক বাধ্যবাধকতায় আটকে গেল বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের ভেতরে হলেও সেটা ভারতের মেখলিগঞ্জ থানার আওতায়। তখন পাটগ্রাম থানা মামলা নেয় না, যে ওটা সিট, ওটা ইন্ডিয়ার ব্যাপার। আইনি বাধ্যবাধকতার মধ্যে একজন মৃত মানুষও আটকে গেল। মানবিকতার দায়ে বিজিবি ঘটনা জানালো বিএসএফকে। ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলো, কিন্তু লাশ নিতে অস্বীকৃতি জানালো। 2 দিন পড়ে থাকলো সেলিনার লাশ। এরপর মানবিক বিবেচনায় লাশ গ্রহণ করলো পাটগ্রাম থানা পুলিশ, কিন্তু ময়না তদন্ত করার আগেই ভারতীয় কর্তৃপক্ষের আপত্তি এলো। দীর্ঘ 19 দিন হিমাগারে পড়ে থাকলো সেলিনার লাশ। 19 দিন পর লাশ গ্রহণ করে ভারতীয় পুলিশ। ময়না তদন্ত শেষে আবার ফিরিয়ে দেয় পরিবারের কাছে। আটক করে নিয়ে যায় সেলিনার স্বামী রুবেলকে। মামলা চলে গেল ভারতের। দিলদার নামের এই ব্যক্তি জানাচ্ছেন মামলার শেষ পরিণতি। বাদী তো সিটের বাদী হয়েছে, সাক্ষীগুলো সিটের। আমাদের যে মেয়েটা ওই সেলিনা যে হত্যা করলো, তার ভাই যে এইখানে বাদী দিয়ে জাহাজ দিছে, সেই জাহাজটাও নেয় নেই। ওই তারাই সবকিছু করছে, একতরফা ভাবে ওদের খেলা দিচ্ছে। তার মানে এরকম যে 68 বছরে যতগুলো এরকম অপরাধ, সিটের তো বিচার কোনোদিনও হয়নি। দীর্ঘ 68 বছর পাশাপাশি থাকায় সম্পর্ক গড়ার ক্ষেত্রে অদৃশ্য ভৌগোলিক সীমারেখা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু একজন সেলিনার হত্যাকাণ্ডে সেই সীমারেখায় বড় সংকট হয়ে সামনে এসে দাঁড়ায়। একজন মৃত মানুষের ময়না তদন্তেও 19 দিন লেগে যায়। খুনের অভিযোগ যার বিরুদ্ধে, সেই রুবেলও কিন্তু এখন বাংলাদেশেরই নাগরিক।
রুবেলের খোঁজে বিলুপ্ত হয়ে যাওয়া ছিটমহল ভোটবাড়ির দিকে তালাশ টিম। ভোটবাড়ির সীমানায় ঢুকতেই একটা সাইনবোর্ড চোখে পড়ল, পুলিশ তদন্ত কেন্দ্র হচ্ছে, অর্থাৎ মানুষগুলোর বিচারহীনতারও অবসান হচ্ছে। আরও কিছু দূর যাবার পর রুবেলের বাড়ি। রুবেলকেও পাওয়া গেল সহজেই। রুবেলের কোলে তার 2 সন্তানের একজন। সেলিনার পরিবার এখনো মনে করছে স্বামী রুবেলই খুন করেছে তাকে, কিন্তু রুবেল প্রায় 11 মাস ভারতে বিচারাধীন থাকার পর খালাস পেয়ে ফিরে এসেছে। আপনার এটা ঘটনা ঘটছিল কিভাবে? সেদিন তো আমি বাড়িতে ছিলাম না। তাহলে মার্ডারটা হয়েছে কেমনে? ওইটা তো আমি তো বাড়িতে ছিলাম না, দিনে আমি এখন কি বলে বলবো। তাহলে বিচারে কি হলো? এখন ওরা প্রুফ করতে পারেনি আমি যে মার্ডার করছি, ওরা তো আমার মনে হয় কমপ্লেন দিয়েছে, অভিযোগ করছে, ওটা তো ওরা প্রুফ করতে পারেনি। সেলিনা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মাত্র কিছুদিন আগে গত হয়ে যাওয়া ছিটের জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন 60 বছর বয়সী জয়নাল আবেদিন। আমরা তো কোনো বিচার আজ পর্যন্ত পাইনি, কিন্তু পাওয়ার মধ্যে ওই সেলিনার বিচারটা হইল, তখন তো মানে সঠিক হইল না। আর জহর আলী মার্ডার হয়েছে, কাউয়া বুড়া মার্ডার হয়েছে, আরও অন্য অন্য লোক মার্ডার হয়েছে, বহু মার্ডার হয়েছে, কিন্তু এগুলার কোনো বিচার আজ পর্যন্ত সুবিচার এখানে হয়নি। বাংলাদেশও নেয়নি, ভারতও নেয়নি। ধরা যাক সেলিনাকে তার স্বামী রুবেল খুন করেনি, কিন্তু সেলিনা তো নিশ্চিতভাবেই খুন হয়েছে। তাহলে খুনি কে? এই প্রশ্নের উত্তর হয়তো আর কখনোই পাওয়া যাবে না। সেই উত্তর হারিয়ে গেছে ভৌগোলিক সীমারেখার টানাপোড়েনের মধ্যে। ভৌগোলিক সীমারেখার খুঁত ছিটমহলের জন্ম দেয়, আর তার মধ্যে বসবাস করা মানুষেরা নিজেদের জীবনকে নিজেদের বুদ্ধিতেই সমন্বয় করে নিয়েছে। ওই ছেলেটা চাচার বাড়ি বাংলাদেশ, কবরটাও দেওয়া হয়েছে বাংলাদেশে। আলতাফ হোসেন তাদের ছিটমহলের জীবনের গল্প বলছিলেন নিজেদের মানিয়ে নেয়ার গল্প। বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন 15 নম্বর খড়খড়িয়া ছিটমহলের বাসিন্দা। অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশের মেয়ে বিয়ে দিছে, এইভাবে না আস্তে আস্তে তাদের হয়েছে। যেমন আমার মামার বাড়ি বাংলাদেশে, আমার বোন বিয়ে দিছি বাংলাদেশে। এরকম সবাই তো আর সিটে তো আর বিয়ে হয়নি, বিয়েটা তো অন্য জায়গাও হয়েছে। এবার এই আলতাফ হোসেনের নিজের গল্প শুনুন। আমার জমি জায়গা সব সিটির মধ্যে, কিন্তু বাড়িটা আমার যদি যাইতে আমি দেখাইতাম। আমরা 24 শতকের মাটি নিয়ে শুধু বাড়িটা বাংলাদেশে নিয়ে আমি সেনাবাহিনী চাকরি করে আছি 23 বছর। আচ্ছা, কারণ বাড়িটা আমার বাংলাদেশে না থাকলে আমি চাকরি পাচ্ছি না। মামুনুর রশিদ অভ্যাসবশত এখনো সে নিজেকে 15 নম্বর ছিটের বাসিন্দা বলেই পরিচয় দেয়। বিএ পাস। মামুনুর রশিদ কিভাবে বিএ পাস করলো সেটা জানতে চাই। আমাদের তো সিটের ঠিকানায় তখন লেখাপড়া করা যায় না, আমরা উপরমারা গ্রামের ঠিকানায় আমাদের লেখাপড়া করছি। কোথায় পড়লেন? পাটগ্রাম আদর্শ কলেজ। তখন ধরতে পারেনি কেউ? না, কেউ ধরতে পারে। কলেজে পড়ছেন, কেউ ধরতে পারেনি। তবে ভুল পরিচয় দিয়ে পরের পরিকল্পনা আর বাস্তবায়ন করতে পারেনি মামুনুর রশিদ। আমি একটা পাসপোর্ট করছিলাম 2007 সালে, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে আমাদের উপরমারা ঠিকানা দেওয়া ছিল, কিন্তু বাড়ি মানে জন্মস্থান জায়গা যা দেখছে সিটে, তখন আমার পাসপোর্টটা ওইখানে অফিস থেকে আমি পাসপোর্ট দেওয়ার তারিখ ছিল 12 তারিখ আমি গেছি, আমার ওই পুলিশ ভেরিফিকেশনে আমাকে আউট দেখে দিয়ে দিচ্ছে। এখন আর কোনো সমস্যা হবে না মামুনুর রশিদের। তার পরিচয় সংকট ঘুচে গেছে। এখন সে বাংলাদেশেরই নাগরিক। তবে দীর্ঘ 68 বছর ধরে প্রতিদিন যেসব ভুল জমেছে, যেসব পদ্ধতিতে মানুষগুলো জীবনকে সমন্বয় করেছে, সেসব সংশোধন করতে আরো অনেক বছর কেটে যাবে। আমি শপথ করছি যে মানুষের সেবা নিজেকে নিয়োজিত রাখবো। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আটিয়াবাড়ি 2 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সেবা করার যে শপথ করছে, এমনটা তারা বছরের পর বছর ধরেই করছে। কিন্তু বড় বাস্তবতা হলো এই 2015 সালের জুলাই মাসের শেষ দিন পর্যন্ত এই স্কুলের শতকরা 80% শিক্ষার্থী ভুল ঠিকানা দিয়ে এখানে ভর্তি হয়েছে, কারণ ভৌগোলিকভাবে তারা ভারতেরই নাগরিক ছিল। আমি যখন ভর্তি করাই তখন জন্মনিবন্ধন কার্ড নিয়ে ভর্তি করাই, ওটাই ওদের আসল পরিচয়। হীরামণি আর ফাতেমা একজন 10ম শ্রেণীতে, আরেকজন 8ম শ্রেণীতে পড়ে। অন্য ঠিকানা দিয়ে ভর্তি হতে হয়েছে না? হ্যাঁ, আজওয়াটারি। তো ওই ঠিকানা তো এখন মনে হয় বাবা মা গিয়ে সংশোধন করে দেবে। এখন এসএসসি দেওয়া লাগবে, ওইটা দিয়ে তারপর। এখন শিক্ষার্থীদের আর বাংলাদেশে গিয়ে পড়াশোনা করতে হবে না, কারণ
তারা যেখানে থাকে সেটাও এখন বাংলাদেশ। ওইসব জায়গাগুলোতেও দ্রুত স্কুল গড়ে উঠছে, তাই অনেক দূরেও যেতে হবে না আর। এসব নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠার সাথে সাথে শুরু হয়েছে স্বার্থের দ্বন্দ্ব। সে প্রসঙ্গে পরে আসছে। ছিটমহল সমস্যার সমাধান হওয়ার পর হীরামণি আর ফাতেমাদের মতো মানুষদের যখন নতুন পরিচয় উজ্জীবিত হওয়ার সময় এসেছে, ঠিক তখনই ভিন্ন একটা সংকটে পড়েছে গোপাল আর গায়ত্রী। একজন ভারতে চলে যাচ্ছে, আরেকজনের যাওয়ার অনুমতি নেই। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেতরে সাবেক ছিটমহল কোতামারির বাসিন্দা গায়ত্রী ভালোবেসে বিয়ে করে বাংলাদেশের ছেলে গোপালকে। গোপাল আর গায়ত্রীর এক সন্তান। 2011 সালে যখন ছিটমহলে জরিপ চালানো হয় তখন গায়ত্রী ভারতের নাগরিক আর স্বাভাবিকভাবে গোপাল বাংলাদেশের নাগরিক হিসেবেই থেকে যায়। আর এখন সমস্যা হলো ছিটমহল বিনিময় হবার পর গায়ত্রীর সাথে গোপালও ভারতে চলে যেতে চায়। ভারত তো আমার স্ত্রী আর কি যাবে, তার জড়িত আছে। স্ত্রী কি একা যাবে? এখন তো আমাকে যদি নিয়ে যাওয়া যায় তাহলে তো ভালো হয়তো। হ্যাঁ, এখন নিয়ে যাওয়া না গেলে তো সে যাবে একা, তার মা থাকে বাবা থাকে সবাই ওইদিকে থাকে। এখন তাহলে একটা বিপদ হয়ে গেল না? সমস্যা তো হলো। সমস্যা কিরকম? মনে করো স্ত্রী যাচ্ছে, আমি যাওয়ার পাচ্ছি না। এখন আমি যদি যাওয়ার পাই তাহলে তো অনেক ভালো হয়। জন্ম কোথায়? জন্ম তো এইখানে। আচ্ছা, তাহলে জন্মভূমি ছেড়ে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু এখন যাইতে সমস্যা কি হচ্ছে? যাইতে সমস্যা মনে করো আমার নাম নাই, 11 সালে জড়িবে আমার কোনো নাম নাই। ভারত যদি এই প্রসঙ্গ বিশেষভাবে বিবেচনা না করে তাহলে গোপাল গায়ত্রীর সাথে ভারতে যেতে পারবে না। কিন্তু গায়ত্রীর মাথায় তো ভিন্ন বুদ্ধি খেলা করছে। কি সেটা? 68 বছর ধরে ঝুলে থাকা সমস্যার সমাধান হওয়ার পর আগামীর দিকে এগিয়ে যেতেও অনেক চ্যালেঞ্জ। এরই মধ্যে সেগুলোর কিছু কিছু সামনেও চলে এসেছে। কিন্তু বিরতির আগে আমরা গোপাল আর গায়ত্রীর আলাদা হয়ে যাওয়ার ঘটনা দেখছিলাম। আবারও সেই প্রসঙ্গে ফিরতে চাই। আপনার স্বামীকে ছেড়ে চলে যাচ্ছেন? হ্যাঁ, স্বামীকে নিয়ে গেলে তো খুব ভালো হয়, কিন্তু স্বামীকে যে নিয়ে যাওয়া যায় না। মানে পুরুষ যদি একটা মহিলা নিয়ে যেতে পারে, আমি কেন নিয়ে যেতে পারবো না? যদি না নিয়ে যেতে পারেন, তার যদি নাম না থাকে, তাহলে তখন কি করবেন? আমি যাব, স্বামী চেষ্টা করবে চোরাই ভাবে যাইতে পারে যদি। এখন তাহলে একটা সমস্যা হয়ে গেল না? সমস্যা তো হয়েছে, সমস্যা হওয়ার পরও আমি ওই দিকে যাব। কেন? আমার ওইদিকে সবাই আছে, তাছাড়া আমার নাম আছে, যেহেতু আমি কেন বাদ দেবো? সরকারে যদি নিয়ে যায় তাহলে খুব ভালো হয়। এইটাই আর কি স্বামী স্ত্রী বুদ্ধি করতেছি। যদি না হয় তাহলে স্বামীকে এক পাকে না হয় এক পাকে নিয়ে যাইতেই হবে। আচ্ছা, যদি না যেতে পারে, এক দেশ থেকে আরেক দেশে যাবে কিভাবে কাগজপত্র ছাড়া? কত মানুষ জ্বর নিচ্ছে, চোরাই মার খাবে, আর আমি স্বামীকে নিয়ে যেতে পারবো না? এই চোরাই ব্যাপারটা খুবই শক্তভাবে ঢুকে পড়েছিল সাবেক ছিটমহলগুলোর মধ্যে। এমনকি বেশিরভাগ মানুষ যখন এই আত্মপরিচয় সংকটের সমাধান করছিল, তখনও কিছু কিছু মানুষ চায়নি ছিটমহল সমস্যার সমাধান হোক। এদের লাভ ছিল কালোবাজারি 2 নম্বরই করব, আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না। এখানে মদ গাঁজা ফেন্সিডিল ভারত থেকে গাড়ি চুরি করে আনি এখানে বিক্রি। আইনগতভাবে বাংলাদেশের পুলিশের ছিটমহলগুলোতে যাতায়াত সীমাবদ্ধ থাকার কারণে অনেক অপরাধীও সেখানে নিরাপদে আশ্রয় নিতে পারত। তবে এসব কিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি এখন সামনে এসে দাঁড়িয়েছে তা হলো ভূমির মালিকানা নির্ধারণ। এক পক্ষ বলছে দখল যার, ভূমির মালিকানাও তার। আরেক পক্ষ বলছে দলিলের মালিকানার ভিত্তিতেই বেদখল মুক্ত করা হোক ভূমি। আর এসব ইস্যুতে মুখোমুখি অবস্থানেও আছে কেউ কেউ। ভোটবাড়ি গ্রামের সাবেক ছিটমহলের আরেক নাম ছিল জহুর আলী ছিটমহল। এই সাবেক ছিটমহলের বাসিন্দা জহুর আলী ছিলেন জোরদার, কিন্তু এক সময় তিনি ডাকাতের হাতে খুন হয়ে যান। তারপর থেকেই নাকি তার অনেক জমিজমা বেহাত বা বেদখল হয়ে যায়। পরবর্তীতে জহুর আলীর ছেলেও আর সেসব জমিজমা উদ্ধার করতে পারেনি। এখন বাংলাদেশ হওয়ার পর নতুন আশা জেগেছে জহুর আলীর নাতির মনে। এই জমিতে আমি সরকারের কাছে আবেদন করবো যে আমাদের যে হক, এখন ধরে 100 বছর আমরা পেতে পারিনি, আমাদের যে হক আমাদেরকে ফিরে দেওয়া হবে। কত বিঘা এখানে কাগজ আছে 100 বিঘা। এমন দলিলপত্র নিয়ে জমির মালিকানা এবং দখলের জন্য এখন অনেকেই সামনে এসে দাঁড়াচ্ছেন। তবে সাবেক ছিটমহল খড়খড়িয়ার বাসিন্দারা দখল সত্ত্বেই মালিকানা চান। এর পেছনে যুক্তি হিসেবে তারা এমন কিছু দলিলপত্র সামনে নিয়ে আসলেন যার পাঠোদ্ধার করে মালিকানা এবং
সীমানা নির্ধারণ করা খুবই দুরূহ কাজ। কত সালের এগুলো? 50 সালের হবে। 50 সালের। এই যে 48 সাল ভাই। আমরা পূর্বকাল থেকে যেভাবে আমরা খাইতেছি ওইভাবে আমাদের রেকর্ড দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি, ওইভাবে আমাদের দেন। সাবেক ছিটমহলগুলোতে দীর্ঘ বছর ধরে মৌখিকভাবেই জমি জমার লেনদেন হয়ে আসছে। আবার একবার কারো দখলে গেলে মূল মালিক অনেক জায়গাতেই আর তার জমি ফিরে পাননি। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মানুষগুলোর পরিচয় শক্তি এনে দিয়েছে। কুড়িগ্রামের দাসিয়ারছড়ায় এরই মধ্যে জমি জমার দখলকে কেন্দ্র করে সংঘর্ষও হয়েছে। এই হাটের মধ্যে কামড় দিয়ে ছিঁড়ে নিয়েছে আমার এই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আর এই যে আমার আব্বার এই যে হাতের মধ্যে দাদি কোপ দিছে। আমাদের আসলে মূল চ্যালেঞ্জ যেটা হবে সেটা হলো যে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং জমি সংক্রান্ত যে জটিলতা এটা এড়ানোর জন্য। এর মধ্যেই আমরা প্রস্তাব পাঠিয়েছি যাতে জমি সংক্রান্ত যেসব সমস্যা আছে সেটা মিটিগেট করার জন্য জরিপ আরম্ভ করার জন্য। এবার নিজের দেশ পরিচয় পাওয়ার পর একজন মানুষের অনুভূতি কেমন হয় সেটা জানবো। এবার সন্তানহারা এক মায়ের বেদনার কথা শুনবো। এবার দ্বন্দ্বমুখর এক আগামীর লক্ষণ দেখব। তালাশের এবারের পর্ব শুরুই হয়েছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ার মনিরুদ্দিনের কথা দিয়ে। শেষবারের মতো আবারও আমরা তার কাছেই ফিরেছি। ৬৮ বছর পরে যখন আমরা মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় দিতে পারছি, এই জন্যে আমার খুশিতে মানে চোখের পানি আর টান ছিল না। আমরা নরক থেকে এখন বেহেশতে পৌঁছিলাম। আগে তো আমরা যদি যেখানে সেখানে মারা গেলেও তো লাশটা ফেলাই দিত, এখন মারা গেলেও আমার লাশটা বাড়িতে আসবে। তো এটার মতো আনন্দ আর কি আছে? কত আনন্দ, বুক ভরা আনন্দ আমাদের। মনিরুদ্দিনের বুক আনন্দে ভেসে যায়, কিন্তু লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আসমা বেগম আর তার স্বামী এখন সবার মাঝেই ছেলের চেহারা খুঁজে ফেরেন। ওই জায়গাকে আমার ছেলেকে গরু খরচ পইছে, তো গরু আনিবার গেছে, ওই তাতে ধরি মারি ফেলেছে। সে বিচার পাননি আপনারা? না, এই বিচার পাইনি। সে বিচার আছে ঢাকায় সংগঠনে। কেন সিটের লোকের বিচার হয়? ছোট লোকের বিচারিতে হয়, সিটের লোকের বিচার নাই। বুকের মধ্যে এত বড় বেদনা নিয়ে হয়তো আর কখনোই আনন্দ অশ্রু বের হবে না এসব মানুষের চোখ দিয়ে। অন্যদিকে পিছিয়ে পড়া এসব মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে এলাকাগুলোতে ব্যাপক হারে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। খুব দ্রুতই বিদ্যুৎ সংযোগ যাবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। কুড়িগ্রামের দাসিয়ারছড়াতে জোরে সোরে চলছে স্কুল গড়ে তোলার কাজ। এমন প্রস্তাবিত স্কুলের অবস্থান কিছু দূর পরপরই চোখে পড়ে। কালীরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়। এমন উৎসাহ দেখলে চোখেরও ভালো লাগে, কিন্তু একটু দূরেই একটা জটলার দিকে নজর পড়ে। এই জটলার লোকজন ভিন্ন কথা বলতে চায়। এসব স্কুলের পেছনে ভিন্ন উদ্দেশ্যের কথাও জানা গেল। যেমন আলতাফ ভাইয়েরা 9টা স্কুল উঠাইছে, 9টা স্কুলের শিক্ষক নিয়েছে, 9টা স্কুলের শিক্ষকের কাছে মনে করে কিছু কিছু করে টাকা নিছে অলরেডি। আবার এমন হয়েছে যে চাকরি দেওয়ার কথা বলে একজনকার গরু জবাই করে খেয়ে ফেলছে, তার ছেলেকে বিয়ে দিয়ে টাকা নেওয়া হয়েছে। এরকম কতগুলো কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে টাকা পয়সা নিয়ে ভাগ হয়েছে। এখন আমরা চিন্তা করতেছি আমাদের চাকরি হবে না, আমাদের এখানকার লোকের চাকরি হবে না, ওরাই চাকরি দিল, ওরাই টাকা নিতেছে। ওই জন্য আমরা স্কুল এখানে উঠাইতেছি, আরও 2-1টা স্কুল উঠাইতেছি 2-1টা গ্রামে। ওরা যদি স্কুল করতে পারে তা আমরাও স্কুল করতে পারবো। ছিটমহল সমস্যার সমাধান হয়ে গেছে, এখন শুরু হয়েছে আন্দোলনের কৃতিত্ব নেবার পালা। ছিটমহল অতীত, এসব স্বার্থের দ্বন্দ্বই এখন বর্তমান এবং ভবিষ্যৎ। এরই মধ্যে মিশে যাবে মনিরুদ্দিনের আনন্দশ্রু, আসমা বেগমের নির্বাক বেদনা আর সেলিনার মৃতদেহের 19 দিন পড়ে থাকার গ্লানি। এটাই জীবন। অনুসন্ধান করলে ভিন্ন ভিন্ন জীবন থেকে এসব গল্পই বেরিয়ে আসে। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছে না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talas@independent24.tv। এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন।
কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান, তালাশ টিম থাকবে আপনার সাথে।